মৃত্যুর সঙ্গে লড়ে বিদায় নিলেন শরীফ ওসমান হাদি। শুক্রবার সন্ধ্যায় দেশে আনা হবে মরদেহ। শনিবার রাষ্ট্রীয় শোক, বাদ জোহর জানাজা। হাদির মৃত্যুতে উত্তাল রাজধানী, শহর জুড়ে শোক, মিছিল ও বিক্ষোভ। খুনিকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান। শহীদ হাদিকে যারা হত্যাযজ্ঞ করেছে বাংলাদেশে, আমরা তাদের রাজনীতি করতে দেব না। শহীদের মৃত্যু হব সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আবারও নেমেছি। যদি মৃত্যু হয়, আমাদের শত্রুদেরকে মোকাবেলা করে মরব আমরা। প্রথম আলো ও ডেইলি স্টারের ভবনে হামলা, আগুন। চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের অনেক স্থানে আওয়ামী সংশ্লিষ্ট স্থাপনায় ভাঙচুর। ওসমান হাদির পরিবারের দায়িত্ব নেবে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শোক। এবং দেশে ফিরতে ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের। স্ত্রী, কন্যা সহ ৬ জনের জন্য ২৪ ডিসেম্বরের বিমানের টিকিট ক্রয়। বরণে প্রস্তুতি বিএনপি। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তন্ময় কুমার রায়। সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বিদায় নিলেন আধিপত্যবাদ বিরোধী প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মৃত্যু হয় তার। আজ সন্ধ্যা ৬টায় মরদেহ সিঙ্গাপুর থেকে আনা হবে ঢাকায়। শনিবার পালন করা হবে রাষ্ট্রীয় শোক। বিস্তারিত জানাচ্ছেন আতিক মেজবা লগ্ন। পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে, যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে, তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জব পাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। মৃত্যুকে সহজে আলিঙ্গন করে নেয়ার উচ্চারণ বারবারই ধ্বনিত হতো তার কণ্ঠে, কিন্তু অদম্য সেই কণ্ঠ এত আগেই থেমে যাবে কেউ কি ভেবেছিলেন? সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর সঙ্গে প্রায় সপ্তাহব্যাপী লড়াইয়ের পর চিরদিনের মতো নিভে গেল ধ্রুবতারা শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার রাত 9:45টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুলাই বিপ্লবের অন্যতম এই নায়ক। শুক্রবার সকালে এই হাসপাতালেই প্রথম জানাজা শেষে ওসমান হাদির মরদেহ বিকেলে নিয়ে আসা হবে ঢাকায়। শনিবার বাদ জোহর তার দ্বিতীয় জানাজা হবে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। ওই দিন পালন করা হবে রাষ্ট্রীয় শোক। ঝালকাঠির নলছিটির মুসলিম ধর্মভীরু পরিবারে জন্মগ্রহণ করা হাদি 2010 সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম ও সুনিপুণ নেতৃত্বের মাধ্যমে তিনি পরিচিত হন দেশ জুড়ে। 2024 সালে তার নেতৃত্বপূর্ণ কর্মকাণ্ড একটি বিশেষ মাত্রা পায়। জনমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠেন হাদি। গেল শুক্রবার দুপুর আনুমানিক 2:30টার দিকে রাজধানীর পুরনো পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় ব্যাটারি চালিত রিকশায় থাকা অবস্থায় তার উপর গুলি চালানো হয়। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য 15ই ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা। এদিকে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী সহ দেশের বিভিন্ন জনপদে। বৃহস্পতিবার রাতভর মিছিল আর স্লোগানে উত্তাল ছিল শাহবাগ সহ ঢাকার বিভিন্ন স্থান। এ সময় হাদির হত্যাকারীদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবি করেন ছাত্র জনতা। দেশকে অস্থিতিশীল করার পায়তারাকারীদের শক্ত হাতে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধারা। বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদ শুভ। আততায়ীর হাতে গুলিবিদ্ধ হবার পর 3 দফা হার্ট অ্যাটাক আর 2 দফা অস্ত্রোপচারের ধকল শেষে দুনিয়ার যাত্রা শেষ করলেন শরীফ ওসমান হাদি। সপ্তাহব্যাপী হাদির জন্য পুঞ্জীভূত ক্ষোভ উথলে পড়ল রাজপথে। মুহূর্তেই দাবানলের মতো বিক্ষোভ ছড়িয়ে গেল ঢাকা ও দেশের বিভিন্ন জনপদে। বৃহস্পতিবার রাতভর মিছিল আর স্লোগানে উত্তাল ঢাকা।
চারপাশ থেকে মানুষের ঢল নামে শাহবাগে। মানুষের মুখে মুখে আমরা সবাই হাদি হব, বুক চিতিয়ে লড়ে যাব। ক্লান্তিহীন রাত পার করে ছাত্র শিবির, এনসিপি, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র শক্তি সহ বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন। জুলাই আন্দোলনের নেতারাও অবস্থান নেন শাহবাগে। এই দেশের তরুণ সমাজের সাথে আপনারা আর খেল তামাশা দেখায়েন না। আপনারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে আমরা এক কঠিন সংকটময় পরিস্থিতিতে এসে পৌঁছাইছি। আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে বিচার চাইছি, আমরা খুনিদের ফেরত দেওয়ার কথা বলছি, আমরা আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলছি। তখন কেন বিভাজন উস্কে দিল, আমাদের তাদেরকে চিনে রাখতে হবে। ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। মুখর হয় স্লোগানে স্লোগানে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আসা মিছিল তাঁতীবাজার মোড় প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয় বিশ্বজিৎ চত্বরে। আমরা 5ই আগস্ট পূর্ববর্তী যে বাংলাদেশটা দেখেছিলাম, সেই বাংলাদেশের আরেকটি প্রতিফলন আমরা আবার দেখতে পাচ্ছি। এই ঘটনা সুষ্ঠু তদন্ত হয়ে আমরা বিচারটা চাচ্ছি এবং একজন ওসমান হাদি মারা গেলে আরো 10 জন ওসমান হাদি যুগে যুগে জন্মাবে। হাদি ভাইয়ের খুনিদের যাতে তাড়াতাড়ি গ্রেফতারের আওতায়, বিচারের আওতায় নিয়ে আসা যায়, এজন্য আমরা রাজপথে থাকব। খুনিদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবি ওঠে সমাবেশে। দেশকে অস্থিতিশীল করার পায়তারাকারীদের শক্ত হাতে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধারা। শাহবাগ চত্বরকে শহীদ হাদি চত্বর হিসেবে ঘোষণা করে ছাত্র শিবির। তার রক্তের বিনিময়ে এই শাহবাগের পতন হয়ে হাদি চত্বরের উত্থান হলো। এটা এখন থেকে বাংলাদেশে হাদি চত্বর হিসেবে পরিচিত হবে। ইন্টারিমকে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আইন উপদেষ্টাকে বলতে চাই, পররাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, এই খুনি হাসিনা এবং তার দূষণদেরকে এবং আমাদের ভাই ওসমান হাদিকে যেই সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করতে হবে। শাহবাগ ছাড়াও বিক্ষোভ ছড়িয়ে পড়ে উত্তরা, মিরপুর, ধানমন্ডি 32 সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। অবিরাম প্রতিবাদ আর বিক্ষোভ চলে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ধরতে। সন্ত্রাসীর গুলি হাদির মস্তিষ্ক ভেদ করে রক্ত ঝরিয়েছে বাংলাদেশের বুকে। তার মৃত্যুর শোক দ্বিগুণ আগুন জ্বালিয়েছে বিক্ষোভকারীদের বুকে, যা ছড়িয়ে গেছে বাংলাদেশের আনাচে কানাচে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করার আগে পর্যন্ত ঘরে না ফেরার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। মুজাহিদ শুভ, এখন ঢাকা। এদিকে ওসমান হাদির মৃত্যুর খবরের পর রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টার সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডি 32। এছাড়া ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনেও ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ। ইনসাফ আর দেশপ্রেমের দ্রোহে মানুষের হৃদয়ে জয় করা ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীর অনেক স্থানেই যখন বিক্ষোভে উত্তাল, তখনও কোথাও কোথাও চড়াও হয় বিক্ষুব্ধ জনতা। আন্দোলনকারীদের একাংশ ফেসিবাদের দোসর হওয়ার অজুহাতে বৃহস্পতিবার রাতে হামলা চালায় প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা অফিসে। উত্তেজিত জনতা কার্যালয় দুটিতে ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। এই সময় ডেইলি স্টার ভবনের ছাদে আটকা পড়েন কয়েকজন। পরে তাদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে। বুলডোজার দিয়ে গড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এছাড়া ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনেও ভাঙচুর চালানো হয়। ভেঙে ফেলা হয় অনেক বাদ্যযন্ত্র, তছনছ করা হয় বিভিন্ন কক্ষ। এ সময় ভবনের বাইরে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। রাজু আহমেদ, এখন ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে মিছিল ও স্লোগানে উত্তাল হয়ে ওঠে দেশ।
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সাধারণ ছাত্র জনতা। রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ সহ ভেঙে দেওয়া হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়। একইভাবে খুলনা, বরিশাল, সিলেট সহ বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করেন সর্বস্তরের মানুষ। এতে সড়কে যান চলাচল বন্ধ থাকে। মধ্যরাতের পর অবরোধ তুলে নিলে পরিস্থিতি শান্ত হয়। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। বিক্ষোভ স্লোগানে উত্তাল দেশ, লাখো তরুণের চোখে চোখে জ্বলে প্রতিবাদের দাবানল। আগ্রাসনের বিরুদ্ধে ছড়িয়ে পড়ে ইনকিলাব মঞ্চের আহ্বান। প্রাণে প্রাণে সঞ্চারিত হয় শহীদি শোক। শরীফ ওসমান হাদি হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। মধ্যরাত পর্যন্ত চলে সড়ক অবরোধ, বিক্ষোভ। হাদির মৃত্যুর খবরে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে চট্টগ্রাম। বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। পুলিশি বাধা উপেক্ষা করে নগরীর ২ নম্বর গেট, জিসি মোড় ও খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনের সামনে চলে প্রতিবাদ। কণ্ঠে কণ্ঠে প্রতিধ্বনিত হয় হাদি হত্যার বিচার দাবি। আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্যের কারণে তাকে টার্গেট করা হয়েছে বলে অভিযোগ করা হয়। বিক্ষোভের কারণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩ ঘন্টা পর অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। রাজশাহীতেও উত্তাল হয়ে ওঠে রাজপথ। মধ্যরাত পেরিয়ে চলে বিক্ষোভ। রাজশাহী বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় ছাত্র সংসদ, জুলাই মঞ্চ ও এনসিপির নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে সমবেত হন। বন্ধ হয়ে যায় সড়ক। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা এলাকা। ভেঙে গুড়িয়ে দেয়া হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়। হাদি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে ভারতীয় সহকারী হাই কমিশন অফিস ঘেরাও করার ঘোষণা দেয় ছাত্র জনতা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে খুলনায়ও ছড়িয়ে পড়ে ক্ষোভের আগুন। নগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। স্লোগানে স্লোগানে উঠে আসে হাদি হত্যার প্রতিবাদ। পরে শামসুর রহমান রোডে ভারতীয় সহকারী হাই কমিশন অফিস মুখে যাত্রা শুরু করে বিক্ষোভকারীরা। এতে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় পলাতক সন্ত্রাসীদের ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একইভাবে হাদি হত্যার বিচার দাবিতে রাস্তায় নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মধ্যরাতে ক্যাম্পাসের মূল ফটকের সামনে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভে অংশ নেন সেন্ট্রাল মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। এছাড়া সিলেট, বরিশাল, ঝালকাঠি, গাজীপুর, কিশোরগঞ্জ ও নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ করেন সর্বস্তরের মানুষ। এ সময় অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করা না হলে অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগের দাবি জানান বিক্ষুব্ধ ছাত্র জনতা। সাবিত সারোয়ার, এখন। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন আমাদের সহকর্মী শাহাদাত অভ্র। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। অভ্র, এই মুহূর্তে শাহবাগে কি পরিস্থিতি রয়েছে? ছাত্র জনতা এখনো অবস্থান করছেন কিনা, তারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। শরীফ ওসমান হাদির যেই মৃত্যু সংবাদ সেটি শোনার পরপরই কিন্তু হচ্ছে বাংলাদেশের নানা জায়গায় এই শাহবাগের মতোই কিন্তু হচ্ছে উত্তপ্ত হয়ে ওঠে। আর এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন এখনো কিন্তু স্লোগান চলছে। সেই 10টার পর থেকে 10টায় যেই সাধারণ মানুষ রাজপথে নেমে আসে, এই শাহবাগে নেমে এসেছিলেন যারা, তারা কিন্তু এখনো আছে এবং এই মুহূর্তে এখানে স্লোগান চলছে। তার পাশাপাশি এখানে যারা আছেন তারা বলছেন যে তারা যতক্ষণ পর্যন্ত না এই ওসমান হাদির খুনিদের গ্রেফতার করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানেই থাকবেন এবং
এখানে ততক্ষণ অবস্থান করবেন। অবস্থান করে পুরো রাজপথে তারা থাকবেন। তার পাশাপাশি আজকে ঠিক জুমার নামাজের পরপর কিন্তু হচ্ছে বলা হয়েছে যে জুমার নামাজের পরপরই একটি আগ্রাসন বিরোধী যে সমাবেশ সেটি কিন্তু এখানে হবে এবং সারা বাংলাদেশের মানুষ যারা কিনা মুক্তিকামী মানুষ তাদেরকে কিন্তু এখানে আসার আহ্বান জানানো হয়েছে। সেই গতকাল রাত 10টা থেকে যেই স্লোগান এখানে শুরু হয়েছিল ওসমান হাদির সমর্থনে, ওসমান হাদির নামে যেই স্লোগান শুরু হয়েছে এখনো কিন্তু হচ্ছে সেই স্লোগান চলছে। আর তাদের প্রত্যেকেরই কিন্তু দাবি জানিয়েছেন তারা যে কোনো মূল্যেই হোক তাদের এই যে ওসমান হাদি তার যেই খুনি তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আর যেহেতু এখনো পর্যন্ত খুনিকে গ্রেফতার করতে পারেনি, বলা হচ্ছে নানা সূত্রে জানা যাচ্ছে যে তিনি চলে গেছেন বাংলাদেশের বাইরে, ভারতে পালিয়ে গেছেন। সেই ক্ষেত্রে কিন্তু সরকারকেই দায় দেওয়া হচ্ছে, সরকারকেই বলা হচ্ছে যে এই যে কোনো মূল্যেই হোক তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এবং তার পাশাপাশি এখানে যারা উপস্থিত আছেন তারা কিন্তু বলছেন যে আগামী কালকের মধ্যে যদি এই যে এই খুনিদের ধরে গ্রেফতার না করা হয় বা সরকার গ্রেফতার না করতে পারে সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আপনি জানেন যে গত শুক্রবার, আজ থেকে এক সপ্তাহ হলো, গত শুক্রবার ঠিক 2:24 তার উপরে গুলির ঘটনা ঘটে। আর সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে গুলির ঘটনা ঠিক কিছুক্ষণ পরপরই তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে এবং 4.5 ঘন্টা পর চিকিৎসা নেওয়ার পরেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় প্রাইভেট একটি হাসপাতাল এভার কেয়ার, সেখানে। এর পরবর্তীতে সরকারি সহযোগিতায় তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। সেই সিঙ্গাপুরে অনেকটা সময় তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তারপর তিনি গতকাল রাত 9:45 কিন্তু আমাদের কাছে সংবাদ আসে তিনি আর বেঁচে নেই। এর পরবর্তীতেই কিন্তু এই যে স্লোগান সেটি কিন্তু 10টা থেকে শুরু হয় এই শাহবাগে। শুধু শাহবাগ নয়, ঢাকার নানা প্রান্তে কিন্তু হচ্ছে নানা ধরনের স্লোগান দিয়ে রাজপথে নামতে দেখা যায় সাধারণ ছাত্র জনতাদের। এবং এর পরবর্তীতে আমরা কিন্তু ঢাকা সহ ঢাকার বাইরে নানা দেশের নানা প্রান্তেই কিন্তু আমরা দেখেছি এভাবে স্লোগান দিয়ে নানা রাজপথে এসে সবাই কিন্তু তাদের যে সমর্থন এবং খুনিকে গ্রেফতারের দাবি জানান। এ ছিল আমার কাছে শাহবাগের থেকে সর্বশেষ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরের পর থেকে শাহবাগে যে বিক্ষোভ চলছে সাধারণ ছাত্র জনতা, সেটি এখনো চলমান রয়েছে। এই বিষয়ে বিস্তারিত আমরা জানছিলাম সহকর্মী শাহাদাত অভ্রর মাধ্যমে। জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ঘোষণা করেছেন শনিবার পালন করা হবে একদিনের রাষ্ট্রীয় শোক। প্রতিশ্রুতি দেন প্রয়াত হাদির স্ত্রী ও সন্তানদের দায়িত্ব নেবে সরকার। হাদির হত্যাকারীদের অবিলম্বে শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেছেন, হাদির কণ্ঠ স্তব্ধ করে গণতান্ত্রিক উত্তরণে বাধা দেওয়া সম্ভব হবে না। ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেন।
ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছি। শহীদ হাদী ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে হাদীর শোকাহত পরিবার, স্বজন এবং সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার, শাস্তি এবং ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারেক রহমান। এদিকে হাদীর মৃত্যু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে ফেসবুকে বার্তা দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও উল্লেখ করেছেন, শরীফ ওসমান হাদীর ইনসাফ ও ন্যায়ের পথে দৃঢ়তা, ত্যাগ ও সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। ন্যায় ও ইনসাফের পক্ষে এক অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। ২৪ জুলাইয়ের অন্যতম আপসহীন নায়ক শরীফ ওসমান হাদী একটি গুলির বিপরীতে সপ্তাহব্যাপী লড়াই শেষে রেখে গেলেন সাহস, প্রতিবাদ, বিদ্রোহের মতো কিছু শব্দ, যার প্রতিচ্ছবি ছিলেন হাদী নিজেই। প্রার্থনারত কোটি মানুষের বিপরীতে জীবন বিনাশের হুমকিতে থেমে না যাওয়া হাদী ছুটলেন অন্তিম পথে। মাত্র ১০০ বছরে মানুষের মনের মণিকোঠায় স্থান পাওয়া হাদীর পথ চলার গল্প জানাচ্ছেন তানজিলা খান মিম। বাংলাদেশের ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধাদেরকে নিরাপদে রাখতে এই কসাই খুনি লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্বর গ্রেফতার করতে হবে। বক্তব্য, স্লোগান, কবিতা, প্রতিবাদ বা প্রতিরোধে ইতিমধ্যে বাংলাদেশে তারা গুপ্ত হত্যা শুরু করেছে। সাহসের যে কণ্ঠ মানুষের মন থেকে আকাশের সীমানা ছাড়িয়েছে, এই দ্রোহে নেমে আসবে নিস্তব্ধতা, এমন পূর্বাভাস কি দেখেছিল নতুন বাংলাদেশ? গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আপামর জুলাই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছে। ঝালকাঠি জেলায় জন্ম নেওয়া শরীফ ওসমান হাদীকে নতুন করে আবিষ্কার করে ২৪ জুলাই। গণ অভ্যুত্থানে আন্দোলন, স্লোগান, মিছিল, বিদ্রোহের মিছিলে নির্মিত এক পূর্ণাঙ্গ প্রাণ। জুলাইয়ের ১০০ বছর পেরিয়েও হৃদয়ের উজ্জ্বলতা কমেনি একটুও। সতীর্থরা ক্ষমতা ও সমঝোতার প্রশ্নে বিপ্লবের রং হারালেও অবিকল ছিল হাদী। দ্বিধাহীন চলার গতি তাকে দলছুট করলেও থেমে যাননি একটুও। গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে নিজেই প্রতিষ্ঠা করেছেন সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ, যে মঞ্চের মুখপাত্র হয়ে হাদী বারবার গর্জে উঠেছে দুর্নীতি, দুঃশাসন, আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। লড়াই করেছে ন্যায় ও ইনসাফের পক্ষে। আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই আহত ও শহীদদের অধিকার রক্ষায় এক চুলো আপোষ করেননি হাদী। বড় তিনটি রাজনৈতিক দলকেই শাসন করেছে সমান তালে। যেন তার চোখেই নতুন বাংলাদেশকে নিরাপদ দেখেছে দেশের মানুষ। তাই তো তাকে হারানোর ভয়ে প্রথম থেকেই কাতর ছিল শুভাকাঙ্ক্ষীরা। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে স্বতন্ত্র চরিত্রে উদ্ভাসিত হয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম প্রধান নায়ক হাদী। মুড়ি বাতাসা হাতে নিয়ে ছুটে গেছেন মানুষের দরজায়। নির্বাচনী খরচ জোগাতে নিঃসংকোচে হাত পেতেছিলেন মানুষের কাছে, যা তাকে মানুষের হৃদয়ের অন্তরালে গভীরভাবে লেপ্টে দিয়েছে। লাখো জনতার হৃদয়ের স্পন্দন। বহমান জীবনকে বাড়তি পাওয়া ভেবেই শত হুমকি মাখেন নিঙ্গায়। বারবার বলেছেন বুলেট ছাড়া কেউ তাকে থামাতে পারবে না। সত্যি তাই হয়েছে। একটি গুলি হাদীর মস্তিষ্ক ভেদ করে রক্ত ছড়িয়েছে বাংলাদেশের বুকে। তাই তো তীক্ষ্ণ সমালোচকও
হাদিকে ফেরাতে হাত তুলেছে। গুলিবিদ্ধ হাদির সুস্থতায় কেউ ছিল না পিছিয়ে। ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার থেকে সিঙ্গাপুর, উড়ন্ত এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে সঙ্গী হয়েছিল কোটি মানুষের প্রার্থনা। আমি সন্ধ্যায় আমি ঘুরনি, আমি কত সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। দিনের বেশে যে বারবার ফিরতে চেয়েছে সৃষ্টিকর্তার কাছে, কে ফেরাবে তাকে? সৃষ্টিকর্তা তো তার কথাই রেখেছে। মাথার খুলি এফোর ওফোর হয়ে যাওয়ার পরও মানুষের সীমাহীন ভালোবাসায় কি হাদিকে কটা দিন আটকে রেখেছিল আমাদের পৃথিবীতে? 17 বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাই কমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ট্রাভেল পাসের আবেদন ফর্ম যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনে পাঠিয়েছেন তারেক রহমান। এছাড়া 24 ডিসেম্বর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শ্রী ডাক্তার জুবাইদা ও কন্যা জাইমা রহমান সহ 6 জনের টিকিট সংগ্রহ করেছেন তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে বোয়িং 787-9 মডেলের উড়োজাহাজটি 25 ডিসেম্বর বেলা 11:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। ঢাকায় অবতরণের আগে উড়োজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 1 ঘন্টা যাত্রা বিরতি করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে নানা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ইতোমধ্যে বিএনপির অভ্যর্থনা কমিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কুড়িল বিশ্ব রোড এলাকা পরিদর্শন করেছে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তার মা খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দীর্ঘ প্রায় 17 বছর ধরে যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত থাকার পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুর 12টায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। দিনটিকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল বিরাজ করছে উৎসবের আমেজ। দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতাকে বরণ করতে এখন অপেক্ষার পালা। স্মরণকালের সেরা সংবর্ধনা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দল। বিভিন্ন পর্যায়ের বৈঠক থেকে নেতাকর্মীদের দেয়া হচ্ছে দিক নির্দেশনা। তারই অংশ হিসাবে বৃহস্পতিবার বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন দলটির নেতারা। এরপরই তারেক রহমানকে সংবর্ধনা দিতে সম্ভাব্য ভেন্যু হিসাবে 300 ফিটের সড়ক পরিদর্শন করেন বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা। বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে দলের শীর্ষ নেতারা বলেন, দেশে ফিরে বিমানবন্দর থেকে তারেক রহমান মাকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যাবেন। তার আগে সুবিধাজনক স্থানে দেয়া হবে বিশাল সংবর্ধনা। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত 55 বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত হয়েছে তাকে ছাড়িয়ে যায় এবং আগামী 55 বছরের ইতিহাসেও যেন সেরকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয়, সেরকম একটা আমরা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সমস্ত আয়োজন হচ্ছে। আশা করি সারা দেশের মানুষের জন্য অপেক্ষা করছে। সংবর্ধনা অনুষ্ঠানে মানুষের স্মরণীয় উপস্থিতি বিবেচনায় নিয়ে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্তর্ভুক্ত যারা সদস্যরা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে, সারা দেশে যোগাযোগ করানো হচ্ছে। মানুষের যে উপস্থিতি যেটা হবে এটা হবে ঐতিহাসিক নিঃসন্দেহে। সেই ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। দেশে ফিরে মায়ের বাসার পাশেই গুলশান এভিনিউয়ে 196 নম্বর বাসায় উঠবেন তারেক রহমান। এছাড়া গুলশানে চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের জন্য কক্ষ প্রস্তুত করা হয়েছে। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বচ্ছ নির্বাচনে আন্তর্জাতিক সহযোগিতার আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আসন্ন নির্বাচনকে সামনে রেখে লন্ডনে কমনওয়েলথ মিনিস্টার ফর ইন্দো প্যাসিফিক রিজিয়নের বৈঠক শেষে প্রবাসীদের ভোটাধিকার, জাতীয় নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা রক্ষায় সরকারের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দেন জামায়াতে ইসলামীর আমির। যুক্তরাজ্য থেকে বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম চৌধুরী।
কিছু শঙ্কা, কিছু অপূর্ণতা নিয়ে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলাম। কমনওয়েলথ মিনিস্টার ফর ইন্দো প্যাসিফিক রিজিয়নের আমন্ত্রণে লন্ডনে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জামায়াত আমির শফিকুর রহমান বলেন, বাংলাদেশে জাতীয় নিরাপত্তা, গণতন্ত্র প্রতিষ্ঠা ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। জানান, স্বচ্ছ নির্বাচনে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। আগামীতে দেশে সুশাসন কায়েম হোক, গণতন্ত্র তার মজবুত ভিত্তি পাওয়া, আইনের শাসন এবং সুবিচার সমাজে প্রতিষ্ঠিত হওয়া, দুর্নীতি থেকে দেশকে মুক্ত করা এবং পুরা অর্থনৈতিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজা। তারা আশ্বস্ত করেছেন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের পক্ষ থেকে সম্ভব সর্বোচ্চ সহযোগিতা হবে। প্রবাসীদের ভোটাধিকার ও বিভিন্ন দাবি আদায়ে জামায়াত কাজ করছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে প্রপাগান্ডা চলছে। যাতে আমাদের দেশটা আনস্টেবল থাকে, এই জন্য পরিকল্পিতভাবে কোনো কোয়ার্টার থেকে এই ধরনের জিনিস ডিসপ্রপাগান্ডা স্প্রেড করা হয়, যেটাকে আমরা আসলে গ্রহণ করতে পারি না। আমরা মনে করি, আমরা আশাবাদী, ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে যথাসময় ইলেকশন হবে। জুলাই যোদ্ধা হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেন জামায়াত আমির। এ সময় জুলাই বিপ্লবীদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান তিনি। দোয়া করি আল্লাহ তাআলা তার শোক সন্তপ্ত পরিবারকে এই কষ্ট সহ্য করার জন্য তৌফিক এনায়েত করেন। এর পাশাপাশি তার প্রিয়জন, আপনজন, সহকর্মী যারা এই শোকাবদ্ধ হয়েছেন, আল্লাহ তাদের সকলকে সবরে জামিল আতা করুন। আমরা সরকারের কাছে বাড়তি আরেকটি কথা অবশ্যই বলব এবং খুবই সংগত, এটি হচ্ছে জুলাই বিপ্লবীদের জন্য সরকার যেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। একদিনের যুক্তরাজ্য সফর শেষে কমিউনিটির বিশিষ্টজনদের নিয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াত আমির। আগামী 21 ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন। হাদির মৃত্যুর ঘটনায় শোকে পাথর হাদির আত্মীয় স্বজন। ঝালকাঠির নলছিটিতে হাদির গ্রামের বাড়িতে স্বজনদের শোকের মাতম। এ নিয়ে হাদির গ্রামের বাড়ি থেকে বিস্তারিত জানিয়েছেন আল আমিন তালুকদার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আজ রাত 9:30 সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা শহরে তার যে বাড়ি রয়েছে সেখানে মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আমরা সেখানে এসে মানুষের সাথে কথা বলেছি, তারা শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং সাথে সাথে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে যথাযথ বিচারের দাবি জানিয়েছেন। শরীফ ওসমান হাদির যে গ্রামের বাড়ি সেখানে তার এক বোন এবং ভগ্নিপতি রয়েছেন, তার সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে এখনও পর্যন্ত আসলে সিদ্ধান্ত হয়নি যে তাকে কখন বাংলাদেশে আনা হবে এবং কোথায় দাফন করা হবে। তবে সরকারের পক্ষ থেকে তার পরিবারের সাথে ঢাকার কোনো একটি স্থানে দাফনের কথা বলা হলেও তাদের পরিবার বলছে শরীফ ওসমান হাদি জীবদ্দশায় বিভিন্ন সময় বলেছেন যে তার বাবার পাশে তাকে কবর দেওয়ার জন্য ঝালকাঠি জেলার যে নলছিটি উপজেলা সেখানে কুলকাঠি ইউনিয়নে তার গ্রামের বাড়ি, সেই বাড়িতে তার বাবার কবর রয়েছে, সেখানে দাফন করার জন্য তিনি বলেছিলেন এবং পরিবার চাচ্ছে যে সেখানেই দাফন করা হোক। শরীফ ওসমান হাদির যে উপজেলা শহরের বাড়ি সেখানে এখন পুলিশ পাহারা রয়েছে আর স্থানীয় মানুষজন এখানে এসে ভিড় করছেন। তারা শোক জানিয়েছেন যে শরীফ ওসমান হাদির মৃত্যু তারা আসলে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। শরীফ ওসমান হাদি গত 1 মাস আগেও এই বাড়িতে এসেছেন এবং স্থানীয়দের সাথে বিভিন্ন কথা বলেছেন। তার যে সহপাঠী রয়েছে, তার বন্ধু রয়েছে, তাদের সাথে তিনি বিভিন্ন গল্প করেছেন, কথা বলেছেন। তারা সেটি এখন মনে করে আসলে শোক প্রকাশ করছেন। এই ছিল শরীফ ওসমান হাদির বিষয়ে সবশেষ তথ্য। চাঁপাইনবাবগঞ্জে নিম্নমানের জ্বালানির কারণে দ্রুত ক্ষয়ে যাচ্ছে মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্ক। নতুন পুরনো সহ বহু মোটরসাইকেলের ট্যাঙ্কে ছিদ্র হয়ে নষ্ট হচ্ছে তেল, বাড়ছে ইঞ্জিন ক্ষতির ঝুঁকি। এতে উদ্বেগ আর ক্ষোভে ভুগছেন চালকরা। সোহান মাহমুদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পুকুরটুলি গ্রামের ঠিকাদার ওয়ালিদ আহমেদ পেশাগত কাজে ব্যবহার করেন 3টি মোটরসাইকেল।
সম্প্রতি 3টি মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্কেই মরিচা ধরে ছিদ্র তৈরি হয়েছে। এর মধ্যে 2টি মোটরসাইকেল পুরোপুরি অকেজো হয়ে পড়েছে, আর একটি মোটরসাইকেলে ট্যাঙ্কে পট্টি লাগিয়ে ঝুঁকি নিয়েই চালাতে হচ্ছে। 3টা গাড়িরই একই সমস্যা, একবারে জরাজীর্ণ অবস্থা, মরিচা ধরে এক কথায় বাদ হয়ে গিয়েছে। ট্যাঙ্কি নতুন চেঞ্জ না করলে হবে না। এলাকাবাসী ও চালকদের অভিযোগ, জ্বালানিতে অতিরিক্ত সালফার কিংবা পানি মেশানোয় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে শুধু আর্থিক ক্ষতিই নয়, ট্যাঙ্ক থেকে তেল চুইয়ে পড়ায় যে কোনো সময় আগুন লাগার মতো বড় দুর্ঘটনার আশঙ্কাও দেখা দিয়েছে। যে তেলটা ভরা হচ্ছে ট্যাঙ্কিতে, তেলটাতে মোচ্চা লেগে দিচ্ছে। এই মোচ্চার কারণে ধরেন কার্বোরেটরে তেল যাচ্ছে, কার্বোরেটর ওভার করছে। পাম্পের মালিক তারা অনেক সময় বেশি মুনাফার আশায় এই পেট্রোল অক্টেনের মধ্যে তারা পানি ভরিয়ে এই সমস্যাটা করতেছে, আমি মনে করি এটা। ফিলিং স্টেশন মালিকদের দাবি, তারা বিভিন্ন তেল ডিপোতে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো কার্যকর সমাধান পাচ্ছেন না। তেলের মান এত খারাপ যেটা কোনোভাবেই আমরা এটার প্রতিবাদ করে কোনো প্রত্যুত্তর পাচ্ছি না। আমরা যখনই এটার প্রতিবাদ করেছি তখনই আমাদেরকে কোনো না কোনোভাবে হয়রানির শিকার হতে হয়েছে। আমরা এটাতে অনেকটা সিন্ডিকেটের কাছে জিম্মি বলতে পারেন। অন্যদিকে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে বিআরটিএ। তেলের বিষয়ে অভিযান পরিচালনা করার বিধান রয়েছে, জেলা প্রশাসনের নেতৃত্বে বিএসটিআই করে থাকেন। আমরা চেষ্টা করব যে প্রশাসনের মাধ্যমে এই বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষকে অ্যাড্রেস করা। মোটরসাইকেল চালক ও মালিকদের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ট্যাঙ্ক ক্ষয়, ইঞ্জিন নষ্টের পাশাপাশি অগ্নিকাণ্ডের ঝুঁকিও বাড়বে। তাই জ্বালানির মান নিশ্চিত করতে কঠোর নজরদারি ও দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। শামসুল আরেফিন, এখন। ইরাকের ঐতিহ্যবাহী টাইগ্রিস নদী দূষণ ও পানি কমতে থাকায় ঝুঁকির মুখে 1,80,00,000 মানুষের জীবন জীবিকা। সবচেয়ে বেশি বেকায়দায় দেশটির মান্দাইয়ান সম্প্রদায়ের মানুষ, কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নদীর পানি ছাড়া কোনো কাজই করেন না বিশ্বের অন্যতম প্রাচীন এই জনগোষ্ঠী। নদী অববাহিকায় নিজেদের সভ্যতা গড়ে তুলেছিলেন মান্দাইয়ানরা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। সুষম বন্টন নিয়ে কাজ করা হবে। তবে এর মাধ্যমে ইরাকের পানি সম্পদের নিয়ন্ত্রণ তুরস্কের হাতেই তুলে দেওয়া হলো কিনা তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ।
ইতিহাস বলছে ইরাকের টাইগ্রিস নদীর তীরেই প্রথম শুরু হয়েছিল কৃষিকাজ। আবিষ্কৃত হয় প্রথম চাকা ও বর্ণমালাও। এমনকি এখনও দেশটির প্রায় 1,80,00,000 মানুষ এই নদীর পানির উপরই নির্ভরশীল। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। বন্ডাই সৈকতে হামলাকারী বাবা ছেলে ফিলিপিন্সে গিয়ে সামরিক প্রশিক্ষণ নিয়েছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বিশ্লেষকরা মনে করছেন এই হামলার সঙ্গে জাতিগত বিদ্বেষের যোগসূত্র থাকায় বিভ্রান্তিপূর্ণ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। বিস্তারিত জানাবেন সতীর্থ কর্মকার। অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারী বাবা ছেলে সাজিদ ও নাভিদের পরিচয় প্রকাশের পর থেকে একের পর এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করতে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম। সাজিদ নাভিদের সঙ্গে পাকিস্তানের যোগসূত্র, গাড়িতে ইসলামিক স্টেটের পতাকা, পাইপ বোমা, হামলার আগে প্রায় 1 মাস ফিলিপিন্সে অবস্থান, এসব সূত্র থেকে হাজির করা হয় অনেক মনগড়া থিওরি। জীবিত হামলাকারী নাভিদ আকরামের বিরুদ্ধে 15টি হত্যাকাণ্ড ও 50টিরও বেশি অপরাধের অভিযোগ আনা হলেও বন্ডাই হত্যাকাণ্ড তদন্তে অনেক কিছুই এখনও অস্পষ্ট। মঙ্গলবার এবিসি নিউজ অস্ট্রেলিয়া একটি প্রতিবেদনে দাবি করে 1 নভেম্বর থেকে 28 নভেম্বর পর্যন্ত ফিলিপিন্সে থাকাকালীন সময়ে সামরিক প্রশিক্ষণ নিয়েছেন বাবা ছেলে সাজিদ ও নাভিদ। পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, ফিলিপিন্সে প্রবেশের সময় ম্যানিলার কাস্টমস কর্মকর্তাদের কাছে নিজেকে ভারতীয় বলে পরিচয় দেন সাজিদ। আর অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, হামলাকারীর গাড়ির ভেতর থেকে পাওয়া গেছে পাইপ বোমা ও ইসলামিক স্টেটের ঘরে তৈরি পতাকা। এইসব তথ্য সামনে আসায় নতুন করে ফিলিপিন্সে ইসলামিক স্টেটের তৎপরতা, নেটওয়ার্ক, আইএসের ইহুদি বিদ্বেষ ইত্যাদি নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু এসব গুঞ্জনের অবসান ঘটিয়ে ফিলিপিন্সের নিরাপত্তা উপদেষ্টা সাফ জানিয়েছেন, সাজিদ নাভিদ ফিলিপিন্সে এসে সামরিক প্রশিক্ষণ নিয়েছেন এমন কোনো প্রমাণ নেই। নিরাপত্তা উপদেষ্টা আরও দাবি করেছেন, 1 মাসের কম সময়ের জন্য অর্থবহ বা কাঠামোগত প্রশিক্ষণের অনুমতি দেয় না ম্যানিলা। বিবৃতিতে আরও অভিযোগ করেছেন, ফিলিপিন্সকে হেনস্থা করার জন্য বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। সিঙ্গাপুর ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএ এর দাবি, ফিলিপিন্সে অবস্থানকালে বেশিরভাগ সময় হোটেলের ঘরেই থাকতেন বাবা ও ছেলে। বন্ডাই সৈকতে হামলা জাতিগত বিদ্বেষ থেকে করা হয়েছে অস্ট্রেলিয়া সরকারের এই অভিযোগ আমলে নিলেও হামলাকারীরা ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত এমন ব্যাখ্যা মানতে নারাজ বিশ্লেষকরা। তারা বলছেন, আইএসের পতাকা থাকলেই প্রমাণ হয় না তারা নিষিদ্ধ সংগঠনের কর্মী। হতে পারে সাজিদ নাভিদ আইএসের অনুসারী ছিলেন, কিন্তু এই হামলার সঙ্গে সরাসরি ইসলামিক স্টেটের কোনো সংযোগ নেই বলে মনে করেন তারা। The details of this attack are obviously still unclear. Generally, an ISIS-inspired attack means that the individual or individuals who perpetrated it, generally it means that they didn't have a direct connection to the group. They were not operationally directed. সুনির্দিষ্টভাবে ইহুদি সম্প্রদায়ের অনুষ্ঠানে হামলা। 1998 সালে হামলাকারী সাজিদের পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া, হামলার সময় ব্যবহৃত গাড়িতে আইএসের পতাকা রাখা, এসব কারণে এই হামলার সঙ্গে ইসলামিক স্টেটের একটি যোগসূত্র স্থাপনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু উপযুক্ত কোনো প্রমাণ না থাকায় একে আমলে নিতে চান না বিশ্লেষকরা। এখন সকালে নিব একটা বিরতি, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মৃত্যুর সঙ্গে লড়ে বিদায় নিলেন শরীফ ওসমান হাদি। শুক্রবার সন্ধ্যায় দেশে আনা হবে মরদেহ। শনিবার রাষ্ট্রীয় শোক, বাদ জোহর জানাজা। হাদির মৃত্যুতে উত্তাল রাজধানী, শহর জুড়ে শোক মিছিল ও বিক্ষোভ। উনিকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান। শহীদ হাদির রক্তের গোসল, শহীদ হাদিকে যারা হত্যাযজ্ঞ করেছে বাংলাদেশে, আমরা তাদের রাজনীতি করতে দেব না। শহীদ মৃত্যু অবশ্যই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আবারও নেমেছি। যদি মৃত্যু হয়, আমাদের শত্রুদেরকে মোকাবেলা করে মরব আমরা। প্রথম আলো ও ডেইলি স্টারের ভবনে হামলা, আগুন। চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের অনেক স্থানে আওয়ামী সংশ্লিষ্ট স্থাপনায় ভাঙচুর। ওসমান হাদির পরিবারের দায়িত্ব নেবে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শোক। দেশে ফিরতে ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের। স্ত্রী, কন্যা সহ 6 জনের জন্য 24 ডিসেম্বরের বিমানের টিকিট ক্রয়। বরণে প্রস্তুতি বিএনপির। নিচ্ছে বিরতি, তবে এখন সকালের পরবর্তী যে অংশ রয়েছে সেই অংশ নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সানি মৃধা এবং শরীফ রওশন।